হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 167। এখানে তোমাদের যে 5 নম্বর স্কুলটা দেওয়া হয়েছে অর্থাৎ হিন্দু স্কুল, এর তোমাদের সমস্ত উত্তরগুলো এই ভিডিওটিতে বলবো। তো ভৌত বিজ্ঞানের এরকম আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি না এখনও সাবস্ক্রাইব না করে থাকো। তো দেখো একের দাগেরটা কি বলছে। একের দাগের একেরটা, ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা? না অবশ্যই সিএফসি, অ্যান্সার হবে বিয়েরটা। এরপরের কোশ্চেন, বয়েলের সূত্রের ধ্রুবক হলো চাপ ও ভর, আয়তন ও চাপ, উষ্ণতা ও ভর। তো সঠিক অ্যান্সার হচ্ছে সিএরটা, উষ্ণতা ও ভর। এরপর সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? তো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো অসীম, অর্থাৎ অ্যান্সার বিয়েরটা। এরপর চারেরটা, কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? তো প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে বিয়েরটা, নীল বর্ণের জন্য। এরপর পাঁচের দাগেরটা, জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং হতো কিরকম? অবশ্যই অ্যান্সার হতো বিয়েরটা, সাদা। এরপর ছয়ের দাগেরটা, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো, তো অ্যান্সারটা হবে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল মানে সিজিয়াম, ডিএরটা। এরপর সাতেরটা, ফ্লোরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে কটি? না 7টি। চলো এরপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি 2 দাগের একেরটা, বায়োগ্যাসের মূল উপাদান কি? তো বায়োগ্যাসের মূল উপাদান হলো কিনা মিথেন, CH4। অথবাটা কি বলেছে, ভূতাপ শক্তির প্রধান উৎস কি? তো তোমরা বলবে ভূতাপ শক্তির প্রধান উৎস হলো পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গলিত গরম লাভা। ঠিক আছে, অথবাটা হচ্ছে, দেখো ভাষাটা পুরোটা লিখছি না, পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গলিত গরম লাভা। ঠিক আছে, আমি শুধু লাভা লিখে রাখছি। হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত গলিত গরম লাভা, এটা হচ্ছে কিন্তু অ্যান্সার। এরপর 2 থেকে 2-এরটা, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড CO2। 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কোনটি বেশি? অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি, কারণ 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 30 + 273 করলে আমরা পাবো 303 কেলভিন। তার মানে কোনটি বেশি? তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা হবে বেশি। অথবাটা, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত? 0 বা নগণ্য, 0। এরপর পিটি লেখচিত্র অঙ্কন করো। তো পিটি লেখচিত্র এরকম হবে, এদিকে যদি আমরা টি নিই আর এদিকে যদি আমরা পি নিই তাহলে পিটি লেখচিত্রটা এভাবে হবে, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে কোশ্চেন, অবতল লেন্স সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? তো এটা হবে, অবতল লেন্স সর্বদা অসৎ বিম্ব এবং খর্বকায় প্রতিবিম্ব গঠন করে। কি ধরনের? শুধু অসৎ বিম্ব একটা লিখলে চলবে, তাহলে বলবো অসৎ বিম্ব, অসৎ বিম্ব এবং খর্বকায়। চশমার ক্ষমতা কোন এককের সাহায্যে মাপা হয়? তো এটা হচ্ছে ডায়োপ্টার একক। আমি বাম দিকটা লিখে দিচ্ছি, ডায়োপ্টার, ডায়োপ্টার এককে মাপা হয়। ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমের মধ্য দিয়ে আলো কিভাবে যায়? তো প্রিজমের ভূমির সাথে সমান্তরালে যায়। তাহলে আমি লিখছি শুধু ভূমির সাথে সমান্তরালে। দেখো জায়গাটা কম আছে, যে ভূমির সাথে সমান্তরালে। জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অভিসারী না অপসারী লেন্স? তো দেখো প্রথমে জানতে হবে কি লেন্স, উত্তল না অবতল। তো জলের মধ্যে বায়ুর বুদবুদ, অর্থাৎ বায়ুটা যেহেতু লঘু মাধ্যম তার মানে সেটা হবে কিনা অবতল লেন্স। তো অবতল লেন্সের কোন ক্রিয়া দেখা যায়? অপসারী ক্রিয়া। তবে অ্যান্সারটা হবে অপসারী লেন্স, মানে লেন্সটা ছিল অ্যাকচুয়ালি অবতল। এরপর 2 দাগের 8-এরটা, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী কোনটি? না আয়োডিন। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো। এটা হবে নাইট্রোজেন। এরপর 3 দাগের 1-এরটা, কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই, যে জ্বালানির তাপন মূল্য অলরেডি এগুলো সকলে পারবে, কিন্তু যেহেতু সমস্ত কোশ্চেনে আমরা অ্যান্সার দিতে চাইছি তাও উত্তরটা দেখিয়ে দিচ্ছি। লিখবে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা 1 মিটার কিউ আয়তন বিশিষ্ট ব্র্যাকেটে এসটিপিতে কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। এটা হলো অ্যান্সার। এরপর ওর সাথে কি দিয়েছে দেখো, সৌরকোষে ব্যবহৃত হয় একটি
অর্ধপরিবাহীর উদাহরণ দাও। তো অর্ধপরিবাহীর উদাহরণ হলো কিনা জার্মেনিয়াম বা সিলিকন। ঠিক আছে, অ্যান্সারটা হবে সিলিকন বা জার্মেনিয়াম। এরপর অথবাটা স্থিতিশীল উন্নয়নের জন্য দুটি পদক্ষেপ উল্লেখ করো। তো তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিই যে স্থিতিশীল উন্নয়নের দুটি পদক্ষেপ। এই যে দেখো স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপ সমূহ। তাহলে 1 নম্বর অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো, 2 নম্বর নবীকরণযোগ্য শক্তি এবং বিভিন্ন অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি ব্যবহার বাড়ানো। আরও আছে অনেকগুলো বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এগুলি হচ্ছে কিনা পদক্ষেপ সমূহ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো। তো তোমাদের দেখিয়ে দিই গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। তাহলে দেখো গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো স্বীকার্য আছে। তো 1 নম্বর পয়েন্ট লিখবে যে সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি, একই গ্যাসের অণুগুলির একই রকম কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা। 2 নম্বর গ্যাসের অণুগুলি বিন্দুভর, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। 3 নম্বর গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, এদের গতি এলোমেলো ও এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। অণুগুলির বেগের মান এতই এলোমেলো যে কোনো এক মুহূর্তে একটি গ্যাস অণুর বেগ বা গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়। তো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো লেখা আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার অথবাটা ফুটবলে হাওয়া ভরলে একই সঙ্গে চাপ ও আয়তন বাড়ে, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, ব্যাখ্যা করো। লঙ্ঘিত হয় কিনা তোমাকে জানতে চেয়েছে, ব্যাখ্যা করতে বলেছে। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই। তো এই ধরনের কোশ্চেনটা অনেক সময় থাকে যে বেলুনের মধ্যে যখন হাওয়া ভরা হয়, একই কোশ্চেন ফুটবল বলুক বা বেলুন বলুক। দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছ, এখানে বেলুন দেওয়া লেখা আছে, বেলুনের মধ্যে যখন হাওয়া ভরা হয় তো নির্দিষ্ট উষ্ণতায় বেলুনে ফুঁ দিলে বেলুনের জায়গায় শুধু লিখবে যে ফুটবলে, হাওয়া দিলে ফুঁ দিলে না লিখে হাওয়া দিলে লিখবে। বাকি সেম উত্তর আমি আর এটা পড়ছি না, এতটা পড়তে গেলে সময় লাগবে, জাস্ট এটা পজ করে লিখে নিবে। আর যেখানে বেলুনে লেখা আছে বেলুনের পরিবর্তে ফুটবলে লিখবে। ঠিক আছে, আর ফুঁ দিলে পরিবর্তে লিখবে হাওয়া দিলে। চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, 3 দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। তো দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহার করা হয় অবশ্যই উত্তল লেন্স। এবার বলেছে যে কেন ব্যবহার করা হয়। তো দেখো দীর্ঘদৃষ্টি হয় কেন সেটা জানতে হবে, তো সেটাকে নিশ্চয়ই দূর করার জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। তো কারণটা হলো দীর্ঘদৃষ্টি যখন হয় তখন যে বস্তুটা কাছে থাকে তার প্রতিবিম্ব রেটিনার থেকে অনেক দূরে তৈরি হয়, রেটিনার থেকে রেটিনা পেরিয়ে চলে যায়, রেটিনার অনেক পরে তৈরি হয়। তো সেটাকে রেটিনার মধ্যে ফেলার জন্যই কি হয় না উত্তল লেন্স ব্যবহার করা হয়। কারণ উত্তল লেন্সে কি ক্রিয়া হয়, উত্তল লেন্সে অভিসারী ক্রিয়া হয়, সেই জন্য উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে তা বইয়ের মধ্যে। তো কারণটা এটাই যে যখন দীর্ঘদৃষ্টি হয় তখন কোনো বস্তু কাছে থাকলে তার প্রতিবিম্ব রেটিনা পেরিয়ে চলে যায়, অর্থাৎ রেটিনার বাইরে প্রতিবিম্ব গঠিত হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ রেটিনার বাইরে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। যেহেতু উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া দেখা যায়, তাই উত্তল লেন্স ব্যবহার করলে প্রতিবিম্বটি রেটিনার মধ্যেই তৈরি হয়। এটাই কিন্তু অ্যান্সার। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যখন উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে রেটিনার মধ্যে প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। তো এটি হলো অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। কতটা যেন হবে, হ্যাঁ, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। তো আধুনিক পর্যায় সূত্র সকলেরই মুখস্থ, তাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই। বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম দেখতে পাচ্ছ যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটাকে আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলের পর্যায় সূত্রের সংযোজিত রূপও বলা হয়। চলো নেক্সট কোশ্চেন কি আছে। অথবাটা A4018 মৌলটিকে পর্যায় সারণীর কোন শ্রেণীতে বসানো যুক্তিযুক্ত। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে যে 40A মৌলটি পরমাণু ক্রমাঙ্ক 18, মৌলটির ইলেকট্রন বিন্যাস K কক্ষপথে 2টি, L কক্ষপথে 8টা, M কক্ষপথে 8টি। অতএব মৌলটির সর্বহিস্থ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, তাই মৌলটি নিষ্ক্রিয়। আমরা জানি নিষ্ক্রিয় মৌলগুলি 18 নম্বর শ্রেণীতে অবস্থিত, অতএব মৌলটি 18 নম্বর শ্রেণীতে অবস্থিত হবে বা 18 নম্বর শ্রেণীতে রাখা যুক্তিযুক্ত হবে বলে আমার মনে হয়। এরকমই অ্যান্সারটা লিখবে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। NH3 অণুর লুইস ডট গঠন দেখাতে বলেছে। তো NH3 এর লুইস ডট গঠন তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু সময় দাও। তো দেখতে পাচ্ছ NH3 এর লুইস ডট গঠন। তাহলে এখানে একটা নাইট্রোজেন আর H3 3টা হাইড্রোজেন। তো প্রথমে এইভাবে দেখাবে, হাইড্রোজেন লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, নাইট্রোজেনে 5টা, বন্ধন শেয়ার হবে, সমযোজী বন্ধন গঠিত হবে এইভাবে, নিঃসঙ্গ ইলেকট্রন এটা।
তো চলো নেক্সট কোশ্চেন কি আছে, এ মৌলের ইলেকট্রন বিন্যাস 2,6, বি মৌলটির ইলেকট্রন বিন্যাস 2,8,1, দুটি মৌলের মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হবে, এ ও বি মৌলের মধ্যে কি ধরনের বন্ধন তৈরি হয়। তাহলে প্রথমে আমরা এভাবে লিখে নেব যে মৌল তারপর ইলেকট্রন বিন্যাস, সেটা ধাতু না অধাতু আমরা আগে যে যাচাই করে দেখে নেব। তাহলে মৌল এ তারপরে বি, ইলেকট্রন বিন্যাস দেখো 2,6, 2,8,1, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে দেখো যা লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন আছে মানে সে 16 নম্বর শ্রেণীতে আছে। এখানে আমরা লিখতে পারতাম যে কত নম্বর শ্রেণীতে অবস্থিত, সেটা লিখিনি ছকের মধ্যে, জাস্ট 6 মানে 16 নম্বর শ্রেণী, তার মানে সেটা কি অধাতু। আর এখানে কত দেখতে পাচ্ছি লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে মানে সে 1 নম্বর শ্রেণীতে অবস্থিত, মানে সেটা ধাতু। এবার বলছে দুটি মৌল যদি এ মৌল দুটো যুক্ত হয় দিয়ে একটা যৌগ গঠন করে, তা দুটো এ কি ছিল অধাতু, দুটো অধাতু যোগ হলে কি হয়, সেটা অবশ্যই সমযোজী বন্ধন তৈরি হবে। তাহলে দুটি এ মৌলের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হবে। আর এ আর বি একটা ধাতুর সঙ্গে একটা অধাতু মিললে কি হয় না আয়নীয় বন্ধন তৈরি হয়। তাহলে এ ও বি মৌলের মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হবে, ব্যাস্ট এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। গ্রুপ ডিতে 4 দাগের একটা, একটি ফ্লাক্সের আয়তন 500 মিলিলিটার, স্থির চাপে ফ্লাক্সের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুব ছোট একটা অঙ্ক। তাহলে প্রদত্ত V1 সমান 500 মিলিলিটার, T1 সমান 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 25 প্লাস 273 মানে 298 কেলভিন, T2 সমান 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 35 প্লাস 273 মানে 308 কেলভিন, আর V2টা বের করতে হবে। তাহলে লিখবে আমরা জানি V1 বাই T1 সমান V2 বাই T2 বা V2 সমান V1 T2 বাই T1, মানগুলো বসাবে, কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা পাবে 516.78। তাহলে লিখবে অতএব ফ্লাস্ক থেকে 516.78 মাইনাস আগে যেটা ছিল 500, যতটা এক্সট্রা হচ্ছে ততটাই তো বেরাবে। তাহলে 516.78 মাইনাস 500 সমান 16.78 মিলিলিটার বাতাস বেরিয়ে যাবে। এটাই হলো কিনা এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, অথবাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা নির্ণয় করো। তাহলে দেখে নাও অ্যান্সারটা। লিখে প্রদত্ত T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, T2 সমান এটা আমাদের বের করতে বলেছে, P1 সমান P এটা ধরে নিচ্ছি, আর P2 সমান 2P দ্বিগুণ হবে বলেছে। একই রকম ভাবে V1টা আমরা V ধরে নিচ্ছি প্রাথমিক আয়তনটা, আর অন্তিম আয়তন V2 সমান দ্বিগুণ হবে বলেছে মানে 2V। এবার লিখবো আমরা জানি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, বা T2 সমান কোনাকুনি গুণ হবে, তাহলে P2 V2 T1 ডিভাইডেড বাই P1 V1, মানগুলো বসাবে। দেখো PP কেটে আছে, তার মানে 2 দিয়ে 4, 4 ইন্টু 273 করলে পাচ্ছি আমরা 1092। লিখবো অতএব গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা 1092 মাইনাস 273 সমান 819 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো কিনা এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে, 4 দাগে 2টা, প্রমাণ করো প্রিজমের প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A। এটা দেখানোর কিছু নেই, যেই বই থেকে যেভাবে প্র্যাকটিস করেছো সেইভাবে প্র্যাকটিস করলে তবেই করতে পারবে, নাহলে পারবে না। এই যে প্রমাণটা দেখতে পাচ্ছ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, তো এটাই তোমাদের কিন্তু অ্যান্সার। চলো এটা দেখানোর কিছু নেই, যেভাবে পড়েছিলে এখন এইভাবে এই বই থেকে পড়ে থাকলে ঠিক আছে। যাই হোক, চলো অথবাটা এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো, কোনো মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য না কাঁচ মাধ্যমে। তো অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে যে এক্স রশ্মির দুটি ব্যবহার। তাহলে দেখো এই যে এক্স রশ্মির ব্যবহার, হাত ভেঙে গেলে বা দাঁতের ভিতরের গঠন জানার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন রোগের কারণ অনুসন্ধান ও ক্যান্সারের চিকিৎসায়, কেলাসিত পদার্থের গঠন জানার জন্য, কোনো জায়গায় কিছু জিনিস লুকানো আছে কিনা জানার জন্য গোয়েন্দা দপ্তরে এক্স রশ্মি ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো এর সাথে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য না কাঁচ মাধ্যমে। অবশ্যই শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বেশি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই শূন্য মাধ্যমে বেশি। এরপর পরের পেজে কি আছে দেখে নাও, উত্তল লেন্সকে কিভাবে বিবর্ধক কাজ হিসেবে ব্যবহার করি, ছবি এঁকে দেখাতে বলেছে কিভাবে উত্তল লেন্সকে আমরা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করব। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো উত্তল লেন্স, এখানে বিবর্ধক কাঁচ। উত্তল লেন্স কোন একটা বস্তুকে যদি আমরা উত্তল লেন্সের উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়, তখন বস্তুটির একটি আমরা বিবর্ধিত অসৎ বিম্ব দেখতে পাই, বিবর্ধিত সমশীর্ষ অসৎ বিম্ব দেখতে পাই। অর্থাৎ আতস কাঁচে আমরা যে জিনিসটা দেখি সেটাই। এই ছবিটা আঁকলেই হবে। ঠিক আছে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে বিবর্ধিত, সমশীর্ষ, অসৎ। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, রৈখিক বিবর্ধন 2.5 বলতে কি বোঝায়। তো এটা বলবে তোমরা, কোনো একটি লেন্স থেকে কোনো একটি বস্তুর দূরত্ব x একক হলে
লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব হয় 2.5x। অথবা এটা বলতে পারো কোনো একটি বস্তুর উচ্চতা x একক হলে তাহলে প্রতিবিম্বের উচ্চতা হয় 2.5x। ব্যাস, এটা বললেই চলবে। চলো এরপর বা বলতে পারো যে বস্তুর 2.5 গুণ হবে প্রতিবিম্বের উচ্চতা। 4 দাগে 4 তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? পর্যায় সারণীর শ্রেণী এবং পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়। তো তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা অথবা আয়নাইজেশন শক্তির সংজ্ঞা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যান্সারটা। তড়িৎ ঋণাত্মকতা অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন উদাহরণ দেওয়া আছে আর এটা বলছি না, সংজ্ঞাটা জানতে চেয়েছিল দেখিয়ে দিলাম। আর কিভাবে পরিবর্তন হয় পর্যায় বরাবর, তো পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, এই যে উদাহরণ দেওয়া আছে। এবং শ্রেণী বরাবর কি হয়? শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা নিচের থেকে উপরের দিকে বৃদ্ধি পায়। তাহলে যে উদাহরণ দেওয়া আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা তোমাদের অ্যান্সার দেখিয়ে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। অথবাটা নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীর মৌল বলা হয় কেন? ও এবং O2- এর মধ্যে কোনটি আকারে বড় হয়? তো নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীর মৌল বলা হয় কেন? কারণটা হলো যখন মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেন তখন তার যে নিষ্ক্রিয় মৌল আছে এই ধারণা তার হয়েছিল, কিন্তু মৌলগুলি তিনি আবিষ্কার করতে পারেননি এবং ওই জায়গাটিকে তিনি খালি রেখেছিলেন। সেই জন্য এই নিষ্ক্রিয় মৌলগুলি ভবিষ্যতে আবিষ্কৃত হওয়ার পর সেটাকে আধুনিক পর্যায় সারণী 18 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হলো। যেহেতু মেন্ডেলিভ সেটাকে শূন্য শ্রেণী বলে উল্লেখ করে রেখেছিলেন, সেই জন্য নিষ্ক্রিয় মৌলগুলিকে শূন্য শ্রেণীর মৌল বলা যায়। আর ও এবং O2- এর মধ্যে কোনটি আকারে বড়? তো দেখো ও আছে মানে এর লাস্ট কক্ষপথে ইলেকট্রন কটা আছে? ইলেকট্রনের অক্সিজেনে কত? 8, 8 মানে 2,6, 6টা আছে। আর O2- আছে মানে কত হয়ে গেল? 10টা হয়ে গেল। অর্থাৎ লাস্ট কক্ষপথে কত হচ্ছে? এর হচ্ছে লাস্ট কক্ষপথে পাচ্ছি আমরা মোট ইলেকট্রন। যদি দেখি মোট ইলেকট্রন অক্সিজেনের হচ্ছে কত না 8, আর O2- হচ্ছে 10টা। তাহলে দেখো যখন আমরা 8 করলাম, 8 করলে কত হচ্ছে? 2,6। আর যখন আমরা 10 করছি তখন কত? 2,8। অর্থাৎ কক্ষপথ কিন্তু একই আছে, কক্ষপথ একই আছে। তাহলে এদের মধ্যে কোনটা আকারে বড় হবে? এর যা পরমাণু ক্রমাঙ্ক ছিল অর্থাৎ প্রোটন সংখ্যা ও এর যত, O2- কিন্তু প্রোটন সংখ্যা একই। ভালো করে বোঝার চেষ্টা করো। দুজনেরই দুটো মৌলেরই কক্ষপথ কিন্তু সমান। কক্ষপথ যেহেতু সমান, যার কক্ষপথ বেশি হতো সে বড় হতো, কিন্তু কক্ষপথ সমান হচ্ছে, এর মধ্যে কি ঋণাত্মক আধান বেশি, ইলেকট্রন বেশি মানে ঋণাত্মক আধান বেশি। অর্থাৎ এখানে কি হবে যে প্লাসের সঙ্গে মাইনাসের আকর্ষণ বলটা বেড়ে যাবে। তাহলে কোনটি আকারে বড় হবে? আকর্ষণ বল বেড়ে গেলে কক্ষপথটা কি হবে? একটু তুলনামূলক ছোট হবে। তাহলে ও এর হচ্ছে আকারটা বড় হবে। কি বললাম? ও এর আকার বড় হবে। এই ধরনের কোশ্চেন এভাবে দেখবে যে আগে কক্ষপথটা আকার বেশি হচ্ছে, কক্ষপথ যদি বেশি হয় তাহলে জানবো যে সেই বড়। কিন্তু যেহেতু দেখো এখানে 10টা আছে ইলেকট্রন, এরও 8টা, অর্থাৎ দুজনেই দুটো কক্ষপথ কে আর এল হলে কমপ্লিট হয়ে যাচ্ছে সেহেতু এবার দেখবো যে আধানের পার্থক্য কত হচ্ছে। মাইনাস প্লাসের মধ্যে এর মাইনাস আধান বেশি, প্লাস তো দুজনেই প্রোটন সংখ্যা সমান। তাহলে মাইনাসের সঙ্গে প্লাসের আকর্ষণ বল এর তুলনামূলক বেশি হবে। তুলনামূলক বেশি হলে কি হবে? কক্ষপথ তুলনামূলকভাবে ছোট হবে। অ্যান্সারটা হয়ে যাবে আকারে বড় ও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরীক্ষা খুব কাছেই চলে আসছে। এরপর জলপাইগুড়ি জেলা স্কুল দেবো কিনা ভাবছি, কারণ পরীক্ষা কাছে চলে আসছে। এখন নিজেরা পড়ো, প্র্যাকটিস করো, পরীক্ষা ভালো করে দাও। তো তোমাদের পরবর্তী যে সামেটিভ আছে তাই কিন্তু তোমাদের সমস্ত অ্যান্সারই করে দেওয়া হয়, সেই বিষয়ে কোনো তোমাদের চিন্তা নেই। আর সেই জন্য অবশ্যই চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই করে রাখো, তোমাদের কাজে আসবে। ওকে, ভালো থেকো, বাই।